নমস্কার প্রিয় বাংলাভাষী, আজকের হোলি, সবাইকে হ্যাপি হোলি। আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের লড়াই, ইরান তার পার্শ্ববর্তী দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলো, আবুধাবি, দুবাই, আমরা দেখেছি ইউএই, জর্ডন, কাতার, কুয়েত, সব জায়গায় কিন্তু বোম ফেলছে। তো এবং ফাতা-2 বলে একটা হাইপারসনিক মিসাইল, সেটাও ফেলছে। এটা প্রথমেই ফেলছে। ফাতা-2 এর আগে ব্যবহার করেনি। ইসরায়েলও পাল্টা ইরানকে আক্রমণ করছে, ইরানে বোম ফেলছে, আমেরিকা তার সঙ্গে আছে। তো একটা সবাই যেন বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ একটা হতে পারে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে না, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই আমরা হয়তো ঢুকে গেছি, আমরা বুঝতে পারছি না। কারণ আমেরিকা যে হিসাবে ভেবেছিল, যেরকম প্রথম রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, রাশিয়াও ভেবেছিল যে 2-4 দিনের মধ্যে হয়তো ইউক্রেনকে পরাজিত করে দেবে, ইউক্রেন সারেন্ডার করে দেবে। কিন্তু এখনও চলে যাচ্ছে সেই যুদ্ধ। কারণ সেখানে আমেরিকার একটা কী বলবো, মানে প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে একটা হাত ছিল, অস্ত্রশস্ত্র দিয়ে অর্থনৈতিকভাবে সাহায্য করে। আমরা এখানেও কিন্তু দেখছি যে মেনলি ইসরায়েল আর ইরানের কনফ্লিক্ট, আগে ডাইরেক্ট কিন্তু ইসরায়েল হয়নি সেরকমভাবে। হামাসকে আক্রমণ করে, গাজা আক্রমণ করে, বা হুতির যে লিডার তাকে মেরে পেজারা দিয়ে, বা সমস্ত যে প্রক্সি যুদ্ধগুলো করতো ইরান, তাদের হিজবুল্লাহ নেতাদের সহ মেরে একটা ইরান কিন্তু প্রত্যক্ষভাবে জড়ায়নি, কিন্তু এখন ইরান প্রত্যক্ষভাবে জড়িয়েছে। আচ্ছা, শোনা যায় যে ওনাদের সর্বোচ্চ যে নেতা খামেনি নাকি মারা গেছেন, তার সমস্ত যে কমান্ডার ছিল উইথ 50 জন সবাইকে নিয়েই নাকি মেরে ফেলেছেন। এটা কিন্তু আমার মনে হয় ঠিক নয়, এটা হজম করা যাচ্ছে না। কারণ যদি প্রথম 50 জন কমান্ডার খামেনি সহ যদি মারা যায় তার সপরিবারে, তাহলে এই যে আক্রমণগুলো, প্রতি আক্রমণ যে ইরান করছে, সেটা এত সহজে করতে পারতো না। কারণ একটা দেশের একটা মেইন সারির লিডার যদি মারা যায় এবং পরবর্তী 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে এই যে প্রতি আক্রমণ, এটা সম্ভব নয়। তো এটা একটা দ্বিচারিতা, ওরা বলছে যে মারা গেছে বা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এখন বলছে না মারা যায়নি, বিবৃতি দিচ্ছে সব খুবই ভালো আছে। তো আমার মনে হয় যে ওই আমেরিকা একটা বম্বিং করে আয়াতুল্লাহ খামেনিকে তার সপরিবারে মেরে দেওয়া, তিনি অফিসে কাজ করছিলেন, এরকম একটা হাই অ্যালার্ট সিচুয়েশানে তিনি অফিসে থাকতে পারেন না। এবং তাদের ব্যাংকারগুলো এত গভীরে, এবং তাদের সিকিউরিটি সিস্টেম এত স্ট্রং ইরানের, খুব বিশেষ করে ইরান একটা অ্যাকচুয়ালি হয়তোবা চাল একটা। তো ইরান আমরা দেখছি কি করছে, ওরা দুবাই বম্বিং করছে, আবুধাবিতে বম্বিং করছে, কাতারে বম্বিং করছে, জর্ডনে বম্বিং করছে, বাহরাইনে বম্বিং করছে। কেন করছে? এগুলো তো সব মুসলিম কান্ট্রি, এবং বিশেষ করে সৌদি আরবের সাথে ইরানের একটা কনফ্লিক্ট আছে। তাই সৌদি আরবকে হয়তো তাদের বুঝলাম যে ঠিক আছে, সৌদি আরবকে মারতেই পারে, কারণ সৌদি আরব আমেরিকার একটা অ্যালায়েন্স। তো ঠিক আছে, সৌদি আরবকে মারল, কিন্তু দুবাই, আবুধাবি, বাহরাইন, কাতার, কুয়েত, এরা কেন? অ্যাকচুয়ালি আমরা একটু ভালো করেই দেখে বোঝা যায় যে বিশেষ করে যে যেখানে ইকোনমিক্যালি ইনফ্রাস্ট্রাকচারটা আছে, তেলের যে যা কিছু সংশোধন করা হয়, তেল যেখান থেকে প্রোডাকশান করা হয়,
প্লাস যেখানে ধরুন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে লক্ষ্য করে কিন্তু বম্বিংগুলো করা হচ্ছে, যাতে করে ওই সব দেশের ইকোনমিটা নষ্ট হয়। এবং আরও তাৎপর্যপূর্ণ, যেখানে আমেরিকার বেস আছে, আমেরিকার ঘাঁটি আছে, নৌবাহিনী থেকে শুরু করে আমেরিকার সামরিক বাহিনী থেকে শুরু করে আমেরিকার যেখানে ইনভেস্টমেন্ট আছে সেগুলোকে কিন্তু টার্গেট করা হচ্ছে, যাতে করে আমেরিকার অর্থনীতিটাকে আরও দুর্বল করা যায়। এই অর্থনীতিটাকে আমেরিকার দুর্বল করার পেছনে কিন্তু বড় হাত কিন্তু চায়নার আছে। চায়না কিন্তু নিঃশব্দে একদম কোনো প্রমাণ ছাড়া ইরানকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে, অস্ত্র থেকে শুরু করে অর্থনৈতিকভাবে সব কিছু। ওখানে অ্যালায়েন্স, চায়না তো 80% অ্যালায়েন্স, প্রায় ধরুন ইরান থেকে 80% তেল চায়নাই নেয় এবং ইউএনই হয়, কোনো ডলারের কোনো কিছু নেই। সেই হিসাবে ইরান কিন্তু চায়নার একটা অ্যালায়েন্স, এবং চায়না কিন্তু নিঃশব্দে কোনো প্রমাণ ছাড়া ডিপ্লোম্যাটিক্যালি স্ট্রং রেখে কিন্তু ইরানকে সাপোর্ট করে যাচ্ছে। নাহলে ইরানের পক্ষে সম্ভব নয় এতগুলো দেশকে একসাথে অ্যাটাক করা। চায়না চায় আমেরিকা আস্তে 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 যুদ্ধে জড়িয়ে যাক, আমেরিকা আরও বেশি লং টার্মে যুদ্ধে জড়িয়ে যাক, যাতে আমেরিকা পিছু হটতে না পারে। আমেরিকা যদি এখন পিছু হটে বা ইসরায়েল যদি এখন পিছু হটে যায়, তাহলে আমেরিকা ইসরায়েলের কিন্তু হার, সেটা আমেরিকা অ্যাজ এ সুপার পাওয়ার আমেরিকা কোনোদিনও চাইবে না যে পিছু হটবে। কিন্তু ইরান কিন্তু লং টার্ম যুদ্ধে থাকতে চাইছে, ইরান শর্ট টার্ম যুদ্ধে থাকবে না। কিন্তু এখানে রাশিয়ারও অনেক হাত আছে, রাশিয়াও প্রত্যক্ষভাবে নাই হোক পরোক্ষভাবে সাপোর্ট করছে ইরানকে। তো সবথেকে বেশি চায়না করছে, চায়না কিন্তু এখানে মজা লুটছে। চায়না দেখছে যে যত বেশি যুদ্ধ হবে তত কিন্তু আমেরিকা অর্থনৈতিকভাবে অনেক বেশি দুর্বল হবে এবং একটা সময় চায়না কিন্তু সুপার পাওয়ার হবে। এবং চায়না এটাকে বেস করে ইউএনের সাথে কথা না বলে, কোনো রকম আলোচনা না করে হয়তো তাইওয়ানকে দখল করে নিতে পারে। সেখানে কিন্তু আমেরিকা, আজকে দেখুন আমেরিকা নিজেই যখন যুদ্ধে জড়িয়ে গেছে, এই যে আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, পাকিস্তান এত দুর্বল দেখাচ্ছে কেন? পাকিস্তানকে এত দুর্বল তো কোনোদিনও দেখা যায়নি। অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি নূর খান এয়ারবেসে স্ট্রাইক করা হয়েছিল, আমেরিকা এসে ট্রাম্প এগিয়ে এসে সেটাকে বন্ধ করেছে, এবং আমরা দেখেছি যে অপারেশন সিন্দুর স্টপ হয়েছে। বাট এখন কিন্তু আফগানিস্তান একটা ছোট্ট একটা এই সেদিনই ধরুন কী বলবো, রিজিমে এসছে তালিবানরা, তাদের কোনো অর্থনৈতিক সেরকম কোনো প্রতিপত্তি নেই, সংগঠন নেই, কিছু নেই, অস্ত্রশস্ত্র সেরকম কিছু নেই। অথচ পাকিস্তান কিন্তু কিচ্ছু করতে পারছে না। পাকিস্তান নিজেই উলঝে আছে, পাকিস্তান নিজের বালুচিস্তান আর্মির সাথে উলঝে আছে, পাকিস্তান অর্থনৈতিকভাবে উলঝে আছে। এখন কিন্তু আমেরিকা কাউকে সাহায্য করছে না, ওদিকে সৌদি আরবকে সাহায্য করছে না পাকিস্তানকে সাহায্য করছে, কারণ আমেরিকা নিজেই উলঝে আছে। তো এই সুযোগে আফগানিস্তান কিন্তু সেই কী বলবো, আমরা দেখি না যে হাতি পাকে পড়লে মশাও লাত মেরে চলে যায় না, কি একটা কথা আছে তাই, তো চামচিকে লাত মেরে চলে যায়, এরকম একটা কথা আছে না? তো সেই রকমই কিন্তু অবস্থা পাকিস্তানের হয়েছে। কারণ পাকিস্তানের কিন্তু এখনও কোথা থেকে কিছু পয়সা পাচ্ছে না ধারে, নিজেই নিজের পয়সা নিয়ে যুদ্ধ করছে। সেখানে পাকিস্তানেরও বেশি দিন টানা সম্ভব নয় যুদ্ধ। তো সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এতে করে আমাদের ভারতের কি আছে, ভারতের ভারত কোথায় দাঁড়িয়ে আছে? আমরা দেখছি যে খামেনি যখন মৃত্যু সংবাদ আমরা পাই, আমরা ভারতবর্ষে বিশেষ করে জম্মু কাশ্মীর, আমরা এই কালকেও দেখলাম বসিরহাটে লখনৌতে মিছিল বেরিয়েছে, খামেনিকে কেন মারা হলো। কিন্তু ওই পাহেলগাঁও যখন 24-25 জনকে হিন্দুকে মারা হলো, তখন কিন্তু এই পাকিস্তানের বিরুদ্ধে আমরা এই মিছিলটা দেখতে পাইনি। তো যাই হোক, ভারতবর্ষে বিগত 10 বছরে প্রায় 34.5 crore মতো মুসলিম জনসংখ্যা বেড়েছে। তো সেই হিসাবে আগামী দিনে হয়তো পৃথিবীর ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে ভারতবর্ষই সব থেকে বেশি মুসলিম কান্ট্রি দেশ হবে। তো সেখানে
আহ, ভারতের কি মানে করা উচিত? ভারত প্রথমে তো রাশিয়া থেকে তেল বা যে জ্বালানি আমরা নিয়ে আসতাম রেড সির মাধ্যমে নিয়ে আসতাম, রেড সিটা হুতি বন্ধ করেছে, ওখানেও একটা বিরাট একটা চ্যালেঞ্জ। তো এখন যদি এই স্টেট অফ যেটা মানে স্টে যেটা হচ্ছে ইরানের ওইখানটা আছে, যে ওখান থেকে যে প্রায় 20%-এর মতো, ভারতের 65% মতো স্টেট অফ হামরুজ নাকি বলে, তো সেটাও যদি ইরান বন্ধ করে দেয় তাহলে আগামী দিনে কিন্তু তেলের আমদানিটা অনেক বিপজ্জনক হবে, অনেক বেশি এক্সপেন্সিভ হবে। বা যদি বন্ধই হয়ে যায়, তেল যদি না আসে, তাহলে ইকোনমিটা অনেকটাই ভারতবর্ষে ডাউন হবে। সেই হিসাবে তো একটা এফেক্ট আছেই। মানে আমাদের সব কিছু তো নির্ভর করে জ্বালানির উপর, তেলের উপর। তো তেলই যদি না আসে, মানে তেল অনেক ঘুরিয়ে ঘুরিয়ে, অনেক রেড সি বাদ দিয়ে, স্টেট অফ হারমুজ বাদ দিয়ে যদি অন্য কোনো জায়গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ানো হয়, সেক্ষেত্রেও কিন্তু এক্সপেন্সিভ হবে তেলটা। আজকের পেট্রোল যেখানে 110 টাকা 20 টাকা আছে, সেটা 200 টাকা 300 টাকা 400 টাকা হতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের সবটাই নির্ভর করছে যুদ্ধ কতটা লং হবে। ভারত হয়তো আজকে যা পরিস্থিতি, কোল্ড ওয়ারের সময়, শীতের যুদ্ধের সময় কিন্তু নিউট্রালই ছিল। তো আজকেও যা পরিস্থিতি, ভারত অনেক স্ট্রং, তো নিউট্রাল থাকতে অসুবিধা কিছু নেই। কারণ আমরা দেখেছি যে ইরান কিন্তু ইউএসের যত অ্যাম্বাসি আছে, বা ইউএসের যত ঘাঁটি আছে, বা ইসরায়েল যাদের বন্ধু আছে, তাদেরকে লক্ষ্য করে মারছে। বাট আমরা এইসব যে গালফ কান্ট্রিগুলো আছে, সেই গালফ কান্ট্রিতে ভারতবর্ষের যে ধরুন অ্যাম্বাসি বা ভারতবর্ষের যেখানে ইনভেস্টমেন্ট আছে, সেখানে কিন্তু ইরান টার্গেট করেনি, কারণ ইরানও কিন্তু ভারতবর্ষের অ্যালায়েন্স। তো সেই হিসাবে অনেকে বলছে যে কিছুদিন আগে যে মোদি গেল ইসরায়েলে থেকে, যেমন আমাদের আসাদুদ্দিন ওয়েসি বলছিল যে ইসরায়েল থেকে মোদি আসলেই যুদ্ধ হবে। যুদ্ধ তো হচ্ছেই, ইসরায়েল থেকে মোদি এসেই যুদ্ধ হচ্ছে, কিন্তু সেটা ঠিক নয়। কারণ একটা দেশে মনে করুন একটা পরের একটা রাষ্ট্রপ্রধান, অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধান আমার দেশে আছে, এবং আমি তখনই যদি টার্গেট করি, তখনই যদি আমি মিসাইল ছুড়ি, তখন তাহলে তো সেই রাষ্ট্রপ্রধানের যদি কিছু হয়ে যায়, সেটা তো ভবিষ্যতের জন্য খুবই খারাপ। তো সেই জন্য তারা তো ওয়েট করবেই, যতক্ষণ না মোদি দেশে ফিরবে ততক্ষণ তো ওয়েট করবে। তো যারা আগে থেকেই যুদ্ধ করার প্ল্যান করেছিল, অলরেডি যুদ্ধ করতো, মোদি না গেলে হয়তো দুদিন আগেই যুদ্ধ করতো, কিন্তু মোদি চলে আসার পরে যুদ্ধ করছে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, প্রি প্ল্যান্ড। প্রথম কথা হচ্ছে যে স্টক মার্কেট অনেক ডাউন হবে, কারণ বিভিন্ন ধরুন রপ্তানি আমদানিগুলো বন্ধ হতেই হবে। কারণ যদি জাহাজই না চলে, ধরুন প্লেন যদি না চলে, ফরেস্ট যে রিজার্ভগুলো আস্তে আস্তে কমে, আমরা 700 বিলিয়ন হাইয়েস্ট পৌঁছেছি। এটা কিন্তু আমরা গালফ কান্ট্রিতে যত লেবার আছে, যত ইঞ্জিনিয়ার আছে, স্কিল্ড পার্সোনাল আছে, তারা কিন্তু বাড়িতে যেমন পয়সা পাঠায়, যেরকম বিদেশি মুদ্রাগুলোও কিন্তু গালফ কান্ট্রি থেকে আসে। তো বিদেশি মুদ্রাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ তারা সবাই মোটামুটি দেশে ফিরবে। দেশে একটা সেসব স্কিল্ড লেবারের একটা মানে চাকরির একটা ব্যবস্থা যদি না থাকে, তাহলে তারাও একটা ভবঘুরে টাইপের হবে, তো ইনকাম কমে যাবে, তাদের স্ট্যাটাস কমে যাবে। গালফ কান্ট্রিতে আমরা নেই করে প্রায় কয়েক কোটি লোক কিন্তু আমরা গালফ কান্ট্রিতে থাকতাম, ইউএসএ, দুবাই। আচ্ছা, এই দুবাইতে যে ধরুন বড় বড় ফিল্ম স্টার বা মুকেশ আম্বানি বলুন, এই যে ঐশ্বর্য রায় বলুন, শাহরুখ খান বলুন, এদের যে সম্পত্তিগুলো আছে, তো এরাও কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। কখন না কখন বুর্জ খলিফাকে লক্ষ্য করে মারছে, মানে তো প্রায় সবটাই, যেখানে মানে ব্যবসায়িক কেন্দ্রগুলো সবটাই কিন্তু ধ্বংস করে দিতে পারে যদি লং টার্ম যুদ্ধ চলে। লং টার্ম যুদ্ধ চলার সম্ভাবনা বেশি, কারণ চায়না মদত দিচ্ছে। চায়না চায় যুদ্ধ না থামুক, কারণ চায়না যদি দেখছে যে যুদ্ধ থেমে যায়, তাহলে কিন্তু আমেরিকাও অর্থনৈতিকভাবে অতটা দুর্বল হবে না। আমেরিকাকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে গেলে যুদ্ধ চালাতে হবে, আমেরিকা পিছু হটবে না। কারণ আমেরিকা যদি এই মুহূর্তে পিছু হটে, তাহলে আমেরিকার পরাজয় হবে, সেটা আমেরিকাও চায় না, আর আমেরিকাবাসীও কিন্তু যুদ্ধ চায় না। তথাপি ট্রাম্প এসে যুদ্ধ খেলছে। এখানে চায়নারই, রাশিয়া তো ঠিক আছে যুদ্ধে জড়িয়ে আছে, কিন্তু চায়নাই একমাত্র
সুপার পাওয়ারের দিকে আর এক ধাপ এগিয়ে গেল। তাইওয়ানটাকে দখল করতে গেলে তার কোনো অসুবিধা হলো না। অ্যাগ্রেসিভভাবে আমাদের ভারতের উপরেও, কারণ সেক্ষেত্রে ভারতকেই সামলাতে হবে, কারণ ভারত ইরানেরও অ্যালায়েন্স, ইসরায়েলেরও অ্যালায়েন্স, আমেরিকার সাথেও মোটামুটি একটা সম্পর্ক রেখে চলেছে, রাশিয়ার সাথেও একটা মোটামুটি সম্পর্ক রেখে চলেছে। সেক্ষেত্রে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে কোনো পক্ষই আশা করছি নেবে না। আমরা এই যে একটা শান্তি বজায় রেখে এখনও অবধি শান্তিতে আছি, সেটা কিন্তু কোনো কান্ট্রি, ইভেন রাশিয়া বলুন, মধ্যপ্রাচ্যে তো নেই, ইউরোপের কান্ট্রিগুলোকে এখন চাইছে, ন্যাটো কান্ট্রিগুলো এখন চাইছে, ন্যাটো হয়তো জড়াবে না, কিন্তু ফ্রান্স, ইউকে, এরা কিন্তু আমেরিকার পাশে আছে এবং আমেরিকা বলেছে যে আমরা আছি এবং মিলিতভাবে আমরা ইরানের বিরুদ্ধে লড়তে চাই। ন্যাটোটা সবটাই আছে না, কারণ ন্যাটোর মধ্যে আবার তুর্কি আছে। তো আগামী দিনে কিন্তু ইসরায়েলের আক্রমণ তুর্কিতেও হতে পারে, ইরান যদি থেমে যায়, ইরানের যুদ্ধ থামলে, তাহলে তুর্কিও হতে পারে, কারণ তুর্কিও হট লিস্টে আছে ইসরায়েলের, আমেরিকাতে। তো আমেরিকা প্রত্যক্ষভাবে লড়বে না, কারণ যেহেতু তুর্কি ন্যাটো কান্ট্রি, তো ইসরায়েলই করবে যা করবে। তো সেই হিসাবে আমরা এখন তো শান্তিতে আছি, কিন্তু পকেট খালি হবে, পকেটে যে মানে সঞ্চয় আছে, সেভিংস আছে, আস্তে আস্তে যদি মুদ্রাস্ফীতি হয়, জিনিসপত্রের দাম বাড়ে, জিনিসপত্রের দাম তো বাড়বে, তেলের দাম যদি বাড়ে, তেল আমদানি যদি না হয়, তো সেক্ষেত্রে তো একটা অরাজকতার সৃষ্টি হবেই আগামী দিনে। এখনও অবধি আমরা চাইব কোনো যুদ্ধ মানে যেন লং টার্ম না হয়, যুদ্ধ থেমে যাক, এটা চাইব। বাট অ্যাজ এ ভারতীয় আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি অনেক স্ট্রং থাকতে হবে এবং ডায়লগ দিয়ে যাতে করে মানে সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখা যায়, সুসম্পর্ক রাখা যায়, এদেরকে যুদ্ধে না জড়াতে হয় সেদিনটাও দেখতে হবে। যুদ্ধে জড়ানো মানে সব দেশেরই সাথে সাথে ইন্ডিয়ারও ক্ষতি, ইন্ডিয়ার বিনা যুদ্ধেও ক্ষতি হবে, তাহলে যুদ্ধে জড়ালে কত ক্ষতি হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা দেখেছি যে যাদের পারমাণবিক বোমা নেই তারা সেফ নয়, তাই সেই জন্য মানে আমাদের বিশেষ করে মিসাইল ম্যান, পারমাণবিক বোমা যারা তৈরি করেছে সেসব বিজ্ঞানী, সায়েন্টিস্ট, ধন্যবাদ তাদেরকে যে তারা বিচক্ষণতার সাথে, অন্ততপক্ষে অটল বিহারী বাজপেয়ী সরকারকেও ধন্যবাদ যে বিচক্ষণতার সাথে পারমাণবিক বোমাটা তৈরি করেছে বলে আমরা আজ সুরক্ষিত। মানে পৃথিবীর যত দেশ পারমাণবিক বোমা তৈরি করেছে, আপনি খেয়াল করে দেখবেন এই যে উত্তর কোরিয়াকে কিন্তু কেউ টার্গেট করছে না, কেন? পারমাণবিক বোমা আছে, ছুড়ে দিতে পারে। উত্তর কোরিয়ার সম্বন্ধে একদম গরিব দেশ, মানুষজন খেতে পায় না, পার ডে মানে মানুষের ইনকাম হয়তো 70-80 টাকা, তবুও ওই পারমাণবিক বোমাটা আছে বলেই কোনো দেশ, মানে ইভেন আমেরিকাও এত শক্তিধর দেশ। আজকে আমেরিকা শক্তিধর দেশ বলছি ঠিক আছে, কিন্তু আমেরিকা সেই হিসাবে কিছু নেই। আস্তে 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 কিন্তু কেউ মানছে না আমেরিকাকে, মানে চায়নার কাছে ওকে একদিন না একদিন ঠিক নত হতেই হবে। তো আগামী দিনে দেখা যাক যুদ্ধ কতদূর চলে। আর এই যে খামেনির মৃত্যু সমর্থন, এগুলো আমার মনে হয় না মানে এইসবই রটনা, এবং এটা একটা চাল। হতেই পারে যে খামেনি বেঁচে আছে, তো বেঁচে থাকুক, যুদ্ধ বন্ধ করুক। যুদ্ধ কেউ আমরা চাই না, শান্তি চাই। নমস্কার।